সানজিদা ইসলাম তুলি বর্ণনা আমার একটু দিতেই হবে। এই বাংলাদেশে গুম নিয়ে যখন কেউ কাজ করার তাগিদ অনুভব করেনি, তখন একজন সানজিদা ইসলাম তুলি একা একা সংগ্রামটা করে তোলেন। বাংলাদেশে নারীরা কোনো কাজ করতে গেলে যত ধরনের প্রতিবন্ধকতা ফেস করা হয় তার চেয়ে অনেক বেশি প্রতিবন্ধকতা ফেস করেছে। আমরা যখন গুম নিয়ে আসতে কথা বলি, রাস্তায় যখন দাঁড়াই, তখন অনেক মানুষ এসে এখন দাঁড়ায়, কিন্তু একটা সময় ছিল যখন গুম নিয়ে কথা বলাটা একটা অপরাধ ছিল এই দেশে। কেউ যে এসে ছবি তুলবে সেই ছবি তোলারও মানুষ ছিল না। আমার একটা মেমোরি কথা মনে পড়ে, 2022 সাল এই জাতীয় জাদুঘরের সামনে তুলিয়াপা যখন প্রোগ্রাম করছে, তখন আমরাও চুপি চাপি এসে দাঁড়াতাম। ওই প্রোগ্রামগুলো কাভারেজ দেওয়ার মতো মিডিয়া ছিল খুব কম, এবং এই মিডিয়াগুলো আজকে প্রেস সেক্রেটারি বসে আছেন, ওনারাও প্রচুর সাপোর্ট করতেন। তাদের ফেসবুকের মাধ্যমে যে ছবিগুলো প্রকাশ করা হতো সেগুলোই ছিল একমাত্র মিডিয়া। এবং মাইকটা এটা শুধু সংগঠন না, এটা হলো যারা বসে আছেন এবং যারা বাড়িতে আছেন, এই মানুষগুলোর কান্নার শেষ আশ্রয়স্থল ছিল মাইকটা। এবং মাইকটাকে সংগঠন, তুলিয়াপাকে নিয়ে নতুন করে কোনো কিছুই বলার নেই। তুলিয়াপার জীবনের স্ট্রাগল এবং তার এই সংগঠন গড়ে তোলার ঘটনা আমরা এবার শুনবো সানজিদা ইসলাম তুলিয়াপার মুখ থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই সবাইকে। আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ মায়ের ডাকের পক্ষ থেকে এবং সব ভুক্তভোগী পরিবার আমরা যারা তাদের পক্ষ থেকে ব্রেইনকে এই আয়োজনের জন্য, এই প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে আসার জন্য। এবং এতদিন বিগত 12 বছর এবং 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের সময় যারা আমাদের পাশে ছিলেন তারা এখনো আমাদের পাশে আছেন। আমাদের শফিক ভাই, তখন তিনি এফপির ব্যুরো চিফ ছিলেন। কিছু মানুষ যারা আমাদের পাশে ছিলেন, জাহিদ ভাই বলেন, আপারা যারা আমরা মোবাশ্বের ভাইকে গুম করে ফেলার পরেও কিন্তু লেখালেখি বন্ধ করেননি। মাইকেল ভাই আসার পর থেকেই কথা বলছেন। তো এইরকম গুটি কয়েক মানুষ গত 13 বছর আসলে আমাদের সাথে ছিলেন। যেটা বললেন মায়ের ডাক, আমরা দাঁড়ানোর পরে আমাদের পিছনে যে সবচেয়ে বড় শক্তি, আমরা একটা বড় পরিবার, পুরো বাংলাদেশ, যত ভিকটিম ফ্যামিলি যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার। আমি একটু অনুরোধ জানাবো, আমার যেই শক্তির উৎস, অসীম অসম ওই পাহাড়টাকে ঠেলে খেলার জন্য এই উৎসব যারা আমার পাশে ছিলেন এত বছর, তাদেরকে আমার কাছে আসার জন্য। 1 বছর 2 বছর যাদের তখন জন্ম হয়নি, এই ছোট ছোট শক্তির উৎসগুলা যদি আমাদের না থাকতো, আমরা যদি এই পরিবারগুলো একসাথে না থাকতাম, তাহলে আজকে আমরা মায়েরা এখানে একসাথে এত বড় ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পারতাম না। 13 বছর আগে 14 সালে আমরা যখন মায়ের ডাকে প্রথম রাস্তায় দাঁড়াই, আমাদেরকে তখন থেকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হতো না। এবং আমরা বলতে চাই আজকে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়েও প্রিয় মাতৃভূমি। আমার একজন ভাই যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, তারা একজন বীর। তারা মাতৃভূমিকে ভালোবাসতো এবং আমি জানি তারা কোথায় আছে, এবং তারা যদি জীবিত থাকে, তারা যদি আমাদের মাঝে নাও থাকে, তারা এখনো মাতৃভূমিকে ভালোবাসবে। এবং দোয়া করবে যেন মায়ের ডাকে এই প্রতিটা পরিবারের মতো প্রত্যেকটা স্বজন যেভাবে একসাথে দাঁড়ায়, বাংলাদেশ যেন একসাথে থাকে। এই যুদ্ধটা আমাদের শুরু হয় যখন আরিয়ানের বয়স 3, যখন আরোর বয়স 1.5, যখন সাফা জন্ম নেয়নি। এই ছোট ছোট আঙুলে, ছোট ছোট হাতে এই ছবিগুলো ধরে আছে তাদের বাবাদের আশায়, তাদের ফেরত পাওয়ার আশায়। আমরা যে পরিবর্তনের কথা বলি, যে নতুন বাংলাদেশের কথা বলি, আজকে ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে তাদের হাজারো রক্তের বিনিময়ে সেই যুদ্ধটা এই ছোট ছোট হাতে, ছোট ছোট পায়ে আসলে শুরু হয়েছিল। এই মায়েরা, আমার যে ভাবিরা এখন সামনে
মুসলিম আওয়ামী লীগ নিয়ে যত সমালোচনা যত আলোচনা মাঠে করা হোক না কেন, একটা হত্যার একটা অন্যায়ের বিচার করা হলে তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের এবং একটা ঘটনারও একটা মানবাধিকার লঙ্ঘনেরও বিচারিক কাজ স্পষ্ট বিচারের আওতায় না এনে যতক্ষণ আমরা এনশিওর করতে পারবো যে প্রত্যেকটা বিচারকে প্রত্যেকটা হত্যা এবং গুমের আমরা হিসাব নিতে পেরেছি, আমরা ইনভেস্টিগেশনের ভিত্তিতে ট্রান্সপারেন্ট একটা বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি, তখন আমরা বুঝবো আমরা আসলে পরিবর্তনের জায়গায় এসেছি কি না, আমরা আসলে আলোচনায় আওয়ামী লীগ আসবে কি না। তাছাড়া এই বাংলাদেশের মাটিতে এই প্রাণের বিনিময়ে এত 7,000 প্রাণের বিনিময়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং এই যে সন্তানেরা তাদের জীবনের 12 বছর 10 বছর কোথায় হারিয়ে গেছে তারা নিজেরাও জানে না, যে স্ত্রীরা তাদেরকে রাতে থানায় ডেকে নিয়ে যাওয়া হতো সাদা কাগজে সাইন করতে, তার সম্মানকে আমি কোথায় নিয়ে যাব, তার যথাযথ সম্মান যখন আমি বাংলাদেশে এনশিওর করতে পারবো, আমি যখন এই বাচ্চাদের ভবিষ্যতে তাদের বাবার সন্ধান দিতে পারবো, তখনই আসলে বুঝবো যে আমরা একটা পরিবর্তিত অবস্থায় আছি বা আমরা একটা ন্যায় বিচারের জায়গায় যেতে পেরেছি। প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা, কোন আইন প্রয়োগকারী সংস্থার এমন কোনো এখতিয়ার থাকা উচিত না যাতে ডিফাইন করা থাকে না তাদের এখতিয়ার কতটুকু, কাদেরকে তারা ধরে নিয়ে যেতে পারবে, কাদেরকে তারা টর্চার করতে পারবে, ইলিগাল কাস্টডিতে যাওয়ার এখতিয়ার যে নাই তাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সেটা ডিফাইন করতে হবে এবং তাদেরকে দেখিয়ে দিতে হবে বৈধভাবে কাজ করার জন্য কতটুকু জায়গার মধ্যে কিভাবে কাজ করা যাবে এবং বিচার বহির্ভূতভাবে ইলিগাল কাস্টডিতে একটা মানুষকেও আর ধরে নিয়ে যাওয়া যাবে না। আমরা চাই এই পরিবর্তিত বাংলাদেশে আমার ভাইয়ের মতো সারা বাংলাদেশে আমরা যতজন পরিবার অপেক্ষায় আছি, আমরা জানি একটা কমিশন গঠন করা হয়েছে, আমরা জানি আইন প্রয়োগের জন্য যে কাজ হচ্ছে সেই কাজগুলো হয়তো ত্বরান্বিত করা হবে। আমরা আমাদের আন্দোলন এবং এই যে দীর্ঘ যাত্রা গত 12 বছরেরও বেশি সময়, সেই সময়টায় এখনো আশা নিয়ে বসে আছি। আসলে এই সন্ধানগুলো আসলে আমাদের এই পরিবারগুলোকে দিতে পারি আমরা এমন একটা বাংলাদেশ, এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আয়নাঘর বা সিক্রেট ডিটেনশন সেল, যেগুলো প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা দেশব্যাপী যদি আপনারা ধরেন হয়তো শয়ে এরকম আইন সিক্রেট ডিটেনশন সেল আছে, যেগুলোকে আসলে 2টা বা 6টা কমিশনকে দেখে যদি বলে দেয় যে না এখানে কিছু